This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজও পাঁচ কথার শুরুতেই বাংলাদেশ থেকে ফেরা মৎস্যজীবীদের কথা বলবো। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওপারের জেলে মোটা লাঠি দিয়ে মারের অভিযোগ আর একবার শোনান সেই বক্তব্য। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। আজ দুটো ভিন্ন চিত্র দেখাবো আপনাদের। আমাদের প্রতিবেশী কতটা পাজি তাহলেই বুঝতে পারবেন। বাংলাদেশ থেকে যেমন ভারতীয় মৎস্যজীবীরা দেশে ফিরলেন, তেমনি ভারতও ফিরিয়ে দিল বাংলাদেশের 90 মৎস্যজীবীকে। আর দেশে ফিরে নিজের দেশের পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক বাংলাদেশের এই মৎস্যজীবীরা উল্টে ধন্যবাদ জানাচ্ছেন ভারতীয় আতিথেয়তাকে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ, ইউনূস সরকারের যুদ্ধজিগি। গোটা বিশ্ব এই ছবিগুলো দেখলেও বাংলাদেশের সংবাদ মাধ্যম তেমন কিছু খুঁজে পায় না। উল্টে বাংলাদেশের সংবাদ মাধ্যমের একটা অংশ বারবার প্রচার করেছে ভারত নাকি মিথ্যে তথ্য দিচ্ছে, বারবার হাটে হাঁড়ি ভেঙেছে। আরও একবার ভাঙল বাংলাদেশের মিথ্যার হাঁড়ি। না, অন্য কেউ নয়, বাংলাদেশের হাঁড়ি ভাঙলেন বাংলাদেশের মৎস্যজীবীরাই। নতুন বছরের শুরুতেই ভারতের হাতে বন্দী 90 জন মৎস্যজীবীকে ফিরিয়ে দিয়েছে ভারত। আর দেশে ফিরে নিজের দেশের পুলিশ সম্পর্কে বিস্ফোরক অভিযোগ বাংলাদেশি মৎস্যজীবীদের। তবে এখানেই শেষ নয়, আরও আছে। বাংলাদেশের মাতব্বরদের একটা অংশ অভিযোগ করছিল বাংলাদেশের হাতে বন্দী ভারতীয় মৎস্যজীবীদের উদ্ধার করতে নাকি ভারত ইচ্ছাকৃত বাংলাদেশি জেলেদের বন্দী করেছে। সেই মিথ্যের হাঁড়িটাও ভেঙে গেল হাটে। বাংলাদেশের মৎস্যজীবী উল্টে ভারতকে ধন্যবাদ দিচ্ছেন ভালো ব্যবহারের জন্য। সীমা লঙ্ঘন করলে নিয়মমাফিক আইন আদালত হয়, কিন্তু বাংলাদেশি জেলেদের সঙ্গে ভারত কোনো খারাপ ব্যবহার করেনি। কিন্তু ভারতীয় মৎস্যজীবীরা কি পেলেন? শরীর মারিছে, এই মাথাটা তা প্রচন্ড, এই এলাকা ধরে এইখানটা ধরে প্রচন্ড যন্ত্রণা করছে, এইভাবে মারিছে। আর এই দুই পাও বেঁধে মারিছে, দুই পাও বেঁধে রাখিছিল, মুখ বেঁধে রাখিছে, চোখ বেঁধে রাখিছে, রেখে মারিছে। এটা তো গোটা মানে যন্ত্রণা, হাঁটু মাটু সব ফুলে বলে ও শালাদেরকে ইয়ে করো, পিছনে হাত বাঁধা আছে, চাকু ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে ফেলে দাও, রক্ত বেলার যেতে যেতে মরে যাক। আর আমাদের যে বোর্ডের মাঝি এবং মালিক উভয় পক্ষে, উনি নিজে মাঝি নিজেই মালিক, ওনাকে 3 বার মারে, 2 বার বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে গেলে অজ্ঞান যখন হয়ে যায়, মুখে করে লাথি মার, যে টয়লেটে যেতে বললে তবুও বাড়ি মারে। মানুষ কি করবো, আমরা পেশাব করতে যাচ্ছি, ওখানে মারতেছে, বলে কেন পেশাব করবি শালাগুলো। কথা বলে বৃক্ষ তোমার নাম কি, ফলেন ও পরিচয়। ফলটা হাতে নাতে টের পাওয়া যাচ্ছে যে শাক দিয়ে যে আর মাছ ঢেকে রাখতে পারছে না ইউনূস প্রশাসন ও তার শাগরেদরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। টাকা চাওয়ার রোগ অবশ্য এপারেও রয়েছে। আবার খবরে নন্দীগ্রাম, তবে এবার খুনোখুনি নয়, সামাজিক বয়কট। পুজোর চাঁদা দিতে না পারায় এক ক্যান্সার রোগীর পরিবারকে একেবারে একঘরে করে রেখেছে গ্রামের মাতব্বররা, যারা শাসক দলের লোকজন বলেই অভিযোগ। আবাসের টাকায় বাড়ি করতেও নাকি বাধা দেওয়া হচ্ছে ওই পরিবারকে। শিল্পী বয়কট বিতর্কে দলের অন্দরে উথাল পাথাল। তারপরও বয়কটের রাস্তা ছাড়তে পারছে না তৃণমূল। এবার তাদের বয়কট লিস্টে নন্দীগ্রামের এক ক্যান্সার রোগীর পরিবার। এনে বিশ্বামিত্র ওঝা ক্যান্সার আক্রান্ত, বাড়ি নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের ওসমান চক গ্রামে। গত বছর গ্রাম কমিটির ধার্য করা পুজোর চাঁদা দিতে পারেননি এনেই, তার জন্য গত 8 মাস ধরে সামাজিকভাবে বয়কট করা হয়েছে এই পরিবারকে। অভিযোগ, বাজার দোকান থেকে খেলার মাঠ সর্বত্র ঝুলিয়ে দেওয়া হয়েছে বয়কটের অলিখিত ফতোয়া। জেঠিমা মারা যেতে আমাকে
জেঠিমাকে দেখতেও যেতে দেয়নি এবং তার নখচুলও মানে কোনো কিছুই নখচুলও দিতে দেয়নি। হ্যাঁ, এই সমস্যা খুবই আমি মানে ভেঙে পড়েছি, মানসিক দুর্বলতা পড়েছি। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার কিছু হয়ে যেতে পারে। আমার বাচ্চা, আমার মেয়ে, ওদেরকে পাড়ায় কারোর সঙ্গে কথা বলতে, ছেলেকে খেলতে দেয়নি, গ্রামের খেলার মাঠ থেকে তুলে দিয়েছে, কোনো দোকানে মালপত্র নিতে দেয়নি। আমার স্বামী এখন খুব অসুস্থ। সম্প্রতি বাংলা আবাস যোজনা টাকা পেয়েছেন বিশ্বামিত্র, কিন্তু বাড়ি বানাবেন কিভাবে সেখানেও বাধা। অভিযোগ মালপত্র নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। যাবে না বললাম, গাড়ি যাবে না, যাবে না বললাম, তুমি নিয়ে যাবে না, যাবে না গাড়ি, আর যাবে না, মাল যাবে না। বর্তমান সমস্যা এই, আমি একটা আবাস যোজনা, বাংলা আবাস যোজনা পেয়েছি, তার মাল মেটেরিয়ালস ঢুকতে বাধা দিচ্ছে এবং কাজের যে লোক কাজ করতে এসেছিল আজ সকালে ওরা এসে বাধা দিয়েছে। একে তো চাঁদা দেননি, তার উপর কাটমানি না দিয়েই আবাসের টাকা পেয়েছেন। তাতেই কি বুক ফাটছে গ্রামের মাতব্বরদের? ওসমানচক গ্রাম পঞ্চায়েত তো আবার তৃণমূল পরিচালিত। 8 মাস আমাদের যে গন্ডগোল একটা ওর সঙ্গে হয়েছিল সেটা তো ও মিটে নিতে পারতো। আমরা তো থানায় জিডিও করি না। হ্যাঁ, ও এসে আমাদের নামে কমপ্লেন করেছে গ্রামের নামে। না, বয়কট বলে কোনো আমার গ্রামে আজও পর্যন্ত করা হয় না। এর হঠাৎ করে উনি আবাস যোজনায় কি টাকা পেয়েছেন আমরা জানি না, তবে রাস্তা আমাদের ঢালাই রাস্তা প্রচণ্ড খারাপ। কোনোরকম আমরা যাতায়াত করি, একটাই রাস্তা ওসমানচক গ্রামে, সেখান দিয়ে বালি বোঝাই একটাই মেশিন ভ্যান নিয়ে গেছিলো। আমরা ওনাকে বলেছি রাস্তা খারাপ, তুমি অন্য কোথাও মাল ফেলিয়ে মাথায় করে বয়ে নিয়ে যাও, এটাই আমরা বলেছি। আজকে থানায় আমাদেরকে ডেকে পাঠানো হয়েছিল, তার জন্যই আমরাও থানা থেকে এলাম, স্যারকে বলে এলাম যে স্যার এরকম ধরনের কোনো গল্প নেই। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মানুষ নিরপেক্ষ বিচার না পেয়ে তাকে বয়কট করা হবে, তার আবাস যোজনাকে বন্ধ করা হবে। আবাস যোজনার বাড়ি এসেছে, তার ম্যাটেরিয়ালস আসছে, তাকে বাড়ি করতে দেবে না, এটা কখনো হতে পারে না। সামাজিক বয়কট কিংবা সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা, খাপ পঞ্চায়েত চালানো, এসব উত্তরপ্রদেশের মডেল। পশ্চিমবঙ্গে এটা হয় না, তবে পুরো বিষয়টা আমরা অবগত নই। এটা বিস্তারিত জানি না, স্থানীয় কোথাও কিছু হয়ে থাকলে নিশ্চিতভাবে আমরা খোঁজ নেব সেগুলো। সরকারি দপ্তরে বারবার জানিয়েও এখনো পর্যন্ত কোনো ফলপ্রসূ হয়নি সেই সব জানান দেওয়াটা। তাহলে এই মানুষটি কি সঠিক বিচার পাবে? গ্রামের মোড়লরা যারা ফতোয়া জারি করেছে তাদের ফতোয়ার বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয়। নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতি, TV9 বাংলা। তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দেখলেন, এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ। 14 বছরের সংখ্যালঘুরা পিছিয়েছে, অভিযোগ তুলে সরব আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। হুমায়ুন সিদ্দিকুল্লাহর পর নওশাদ বারবার প্রশ্নে মমতা সরকারের সংখ্যালঘু উন্নয়ন। ক্লাস 9 থেকে ক্লাস 10-এ ওঠার কথা ছিল, কিন্তু ভর্তির টাকা জোগাড় করতে না পারায় ছাত্রের আত্মহত্যার অভিযোগ ক্যানিংয়ের জীবনতলায়। মাত্র 550 টাকার জন্য একটা তরতাজা প্রাণ চলে গেল। কিশোরীর আত্মহত্যা নিয়ে সরব আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অর্থের অভাবে ক্লাস 10-এ ভর্তি হতে না পারার কারণে আত্মহত্যা করলেন নাসিমা মোল্লা নামে ক্যানিংয়ের এক ছাত্রী। ইচ্ছা ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হব, কিন্তু অর্থের জোগান না থাকার ফলে ক্লাস 10-এ ভর্তি হতে পারছে না, সেই জন্য তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন। বাবা একজন ভ্যান চালক। সংখ্যালঘু উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে দিলেন নওশাদ। ফের সাচারের মতো কমিটি চাইলেন ভাঙড়ের বিধায়ক। এই আত্মহত্যার চোখে আগুন দিয়ে পশ্চিমবাংলার অর্থনীতির অবস্থা দেখিয়ে দিচ্ছে কোন তলনিতে পৌঁছে গিয়েছে। আর সংখ্যালঘু মুসলমানদের কথা নতুন করে আর বলার অবকাশ লাগে না। আমরা দীর্ঘদিন বলে আসছি যে সাচার কমিটির মতো ওই ধরনের কোনো একটা কমিটি হোক। এই 13 বছরে সংখ্যালঘু মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থায় কতটা আপলিফমেন্ট হয়েছে দেখলে দেখা যাবে এগিয়ে যায়নি, বরঞ্চ পিছিয়ে গিয়েছে। বাংলায় মুসলিমদের অবস্থা খুব খারাপ বলে ডিসেম্বরের মাঝামাঝি মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এটা একটা জিনিস মানতে হবে যে মুসলমানদের যে এখানকার অবস্থা আর কি, মানে সোশিও ইকোনমিক অবস্থা, সেটা কিন্তু বেশ খারাপ। মানে ইন কম্পারিজন টু আদার্স, আমি এসটিদের কথা বলছি না, এসসিদের থেকেও খারাপ। আর্থসামাজিক অবস্থা, সোশিও ইকোনমিক অবস্থা বেশ খারাপ। দিন কয়েক আগে সংখ্যালঘু উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন আরও এক শাসক নেতা, দলের অন্যতম সংখ্যালঘু মুখ গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।
এটা সত্য কথা। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম। আমাদের ব্যথা বেদনা বুঝবার সময় এসেছে। সিদ্দিকুল্লাহকেও কটাক্ষ করেছেন নওশাদ। বছর তিনি মন্ত্রিত্ব নিয়ে সামলাচ্ছেন, তার দপ্তর থেকে কটা সংখ্যালঘু মুসলমানের উপকার হয়েছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় তিনি কি সঠিক উত্তর দিতে পারবেন? নওশাদের অভিযোগ নিয়ে কি বলছে রাজনৈতিক মহল? সংখ্যালঘু উন্নয়ন কি তিমিরেই? সংখ্যালঘুদের এই বাংলায় 12 বাজানো হয়েছে, 10,000 মাদ্রাসা করে বলেছিল, কিছু করেনি। মুসলমানদের খুবই উপকারী বন্ধু বলে মাসিহা বলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে নাটকটা করে, সেই নাটকের মধ্যে কোনো অন্তর্নিহিত সত্য নেই, এটুকু বলতে পারি, ওটা নাটক। সবথেকে লজ্জার বিষয় যে ছাত্রীটি স্কুলের ফিস শুধু দিতে পারছে না, এই রাজ্যে 18 বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে করবার প্রবণতা অন্যান্য দেশের অন্যান্য প্রান্তের থেকে অনেক বেশি। কংগ্রেস জামানা চলে যাওয়ার পর আজ পর্যন্ত কোনো সরকার পশ্চিমবঙ্গে হিম্মত দেখাতে পারেনি যে মুসলমান সম্প্রদায় থেকে এমওএস হোম করার বা হোম ডিপার্টমেন্ট দেওয়ার। সিদ্দিকুল্লাহ থেকে নওশাদ, সংখ্যালঘু উন্নয়ন নিয়ে বারবার প্রশ্নের মুখে মমতা সরকার, বাড়ছে বিড়ম্বনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।